আমি যে ঘটনাটা শেয়ার করবো আসলে এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটা আর কি। আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শোনা। বড় ভাইয়ের নাম হচ্ছে কালাম, উনি আমাকে শেয়ার করে। জি। তো ঘটনাটা যার সাথে ঘটছে, যে এলাকাটা ঘটছে, এলাকাটার আমি আগে বিবরণ দিতে চাই। এটা হচ্ছে বরিশালের মধ্যে পড়েছে। আমাদের ওখানে একটা হাট আছে, ওটার নাম হচ্ছে তালুকদার বাজার। ও হাটটার 3টা নাম: তালুকদার বাজার, বড় মেয়ার হাট, সালাম মেয়ার হাট। তো ওই হাটটা হচ্ছে মানে গ্রামটা এমন গ্রাম যেখানে হচ্ছে কিছুদিন হয়েছে, যেরকম 1 বছর হয়েছে কারেন্ট হয়তো বা এখন গ্রামের সব জায়গায় আছে, আগে ছিল না, মানে অজপরা গা একটা এই টাইপের। তো আমি যার কথা বলতে চাচ্ছি উনি হচ্ছে ওই বাজার থেকে, তালুকদার বাজার থেকে ওনার বাড়ি যেতে হলে মানে কোনো গাড়িতে চলে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ একটা বড় একটা খাল আছে, খালের সাইড থেকে সরু রাস্তা বয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর যদি পায়ে হাঁটা ছাড়া যেতে হয় সেক্ষেত্রে হচ্ছে নৌকা চড়ে যেতে হবে। তো ওনাদের বাড়ি তখন কারেন্ট ছিল না, ঘটনাটা 1 বছর আগে ঘটেছে। তো বাজারে সবকিছু পাওয়া যায়, ওখানে কারেন্ট থাকে অলওয়েজ, ফোন চার্জ দেয়া প্লাস মেমোরি লোড দেয়া ব্লা ব্লা, অনেক কারণের জন্য উনি বাজারে এসে থাকেন। তো উনি সবসময় মানে সপ্তাহে 7 দিনই ওনাকে বাজারে যেতে হতো, ফোনের কারণে বা যে কোনো কারণে হোক। তো ওনার বাজার থেকে বাড়ি ফেরার পথে অনেক কিছুই ফেস করতে হয়, মানে বিশেষ করে খালের সাইডে সব জায়গায় বাগান, হয়তো বা 2-1টা বাড়ি পড়ে, তাছাড়া ভিতরে ভিতরে বাড়িগুলো। তো ওনার বাড়ি যেতে হচ্ছে 3টা সাঁকো পড়ে, গ্রামের ভাষায় ওটাকে 4 বলা হয়। তো ওনার বাড়িটা হচ্ছে সালাম মেয়ার বাজার থেকে যেতে হয়, তালতলা হাট আছে একটা, তালতলা হাটের ইমিডিয়েট কাছে ওনার বাসাটা। তো উনি বাজার থেকে অনেক রাত করে বাড়ি ফিরতো। তো 1টা-1.5টা এরকম। ওনার ভয় ছিল না আর কি, এসব বিশ্বাস করতো না। তো উনি কিছুদিন হয়েছে বিয়ে করছে, বিয়ে করার পরেই এটা হয়েছে আর কি, এর আগে এরকম কিছু শোনা যায়নি আর কি। তো উনি একদিন বাজার থেকে যাচ্ছিল, তখন আনুমানিক 1টা-1.5টা হবে। তো উনি যখন যাচ্ছিলেন, উনি ওনাদের বাড়ি যে 3টা যে সাঁকো পড়ে, তার মধ্যে প্রথম সাঁকোটার পরের যে সাঁকোটা, ওটা হচ্ছে তীরমুখী, মানে 3টা খাল এসে এক জায়গায় মুখ হয়েছে তীরমুখী, আর পাশাপাশি একটা চালা ছিল সাঁকোটার, যেখানে ওর পাশে একটা চালা ছিল। তো উনি যখন সাঁকোটা ক্রস করে, সেকেন্ডটা ক্রস করে কিছু দূর হাঁটার পর, মানে পরে ওনাকে ডাক দেয়া হয় ওনার নাম ধরে। ভয়েসটা ছিল একটু মানে 2-3টা পুরুষ মহিলা মিশ্রণ একটা ভয়েস ছিল, এরকম ওনাকে ডাকছিল। তো ওনার নাম ধরে ফার্স্টে ডাক দেওয়া হয়, তো উনি সাড়া না দিয়ে উনি দ্রুত বাসা চলে যায়। উনি ওইটা সেরকম নেয় না, তো বাসা যে ওনার আম্মু ওনার স্ত্রীর কাছে শেয়ার করে, তো তারা বলে হয়তো তোমাকে কেউ ডেকেছে ওখানে। তো উনি এটা না নিয়ে, কিছুদিন হয়ে গেছে, উনি কিন্তু ওটা ব্যাপারটা ভুলেই গেছে। আবার একদিন ওখান থেকে যাচ্ছিল, সেম আবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু এবার ডাক দেওয়া হয়নি, এবার জাস্ট ডাক দেওয়া তো হয়েছে, উল্টো বলা হয়েছে যে নাম ধরে ডেকে বলা হয়েছে যে এই আমার রক্তের মানে তৃষ্ণা লাগছে, তুই আমি তো রক্ত খাবো। তো উনি এটা শুই না প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে পিছনে না তাকায় এক দূরে যে ওনার মানে বাড়ি যায়, বাড়ি যেয়ে ওনার আম্মু স্ত্রীর কাছে শেয়ার করে। তো তারা বলে যে তোর আর রাত্রে করে আর বাড়ি ফিরবি না বাজার থেকে, আর লেলে চলে আসবি। তো উনি আবার অনেক দিন হয়ে গেছে, এরকম কিছু হয় না, আর উনি তো রাত্রে এখন আর বাজারে থাকেই না, কিন্তু উনি এই ব্যাপারটাও ভুলে গেছে। আবার একদিন ওরকম রাত করে আসছিল, তো ওদিন ওনার সাথে একজন সঙ্গী ছিল, উনি ওই সাঁকোর আগেই ওনার বাড়ি ছিল, গন্তব্যস্থানে উনি পৌঁছায় গেছে। তো উনি যখন আবার ওখান থেকে যাচ্ছিল, এবার ওনার নাম ধরে বলা হচ্ছে যে তোকে কিন্তু আমি কথা শুনতে বলছিলাম, আমি বলছিলাম যে আমার রক্তের পিপাসা লাগছে, কিন্তু তুই কিন্তু আমার কথা শুনিস নাই, আমার খাওয়াস নাই। এটা কে বলছে, কিভাবে বলছে? এটা হচ্ছে যে ভয়েসটা ফার্স্টে ডাকা হয়েছিল, এই যে মিশ্রণ একটা ভয়েস ছিল, পুরুষ মহিলা মিক্সড। এরপরে কি হয় আসলে? তো উনি এটা শুনে বাসায় চলে যায়, উনি প্রচন্ড ভয় পায় ওই দিন। তো 2-1 দিন জ্বরও থাকে ওনার। এর সপ্তাহখানেক পরে হচ্ছে উনি ওই যে জায়গাটার কথা বললাম, যে জায়গাটা ওনার সাথে এরকম হয়েছে, ওই জায়গাটা থেকে কিছুটা দূরেই ওনাদের বাগান বাড়ি ছিল আর কি।
নারকেল গাছ, সুপারি গাছ এগুলো ছিল ওখানে। তো উনি সুপারি পাড়ার জন্য ওখানে যায়। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোড অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা প্রতিদিন আমাদের এই চ্যানেলে বাছাই করা সকল ঘটনা শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে আজকের এই ঘটনা যারা শুনতেছেন, যেই ঘটনা শুনতেছেন, এই ঘটনা শেষ পর্যন্ত শুনবেন, তার সাথে আরও 3 থেকে 4টি ইমেল এবং ঘটনা শুনবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওতে একটি লাইক করে ঘটনা শুনবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়। চলুন সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক। তো ওই বাগানটার ব্যাপারটা হচ্ছে, টিল নাও আপনি গেলে বাগানটা দেখতে পারবেন। দিনের বেলাও ওখানে যেতে ভয় লাগে, মানে অন্ধকার একটা লতা পাতা দিয়ে, গাছটা দিয়ে, ওখানে কোনো ঘর বাড়ি নেই, জাস্ট ছাড়া বাড়ি একটা, মানে সাইডে বাগান এরকম। তো উনি যখন ওখানে যাচ্ছে বাগানে সুপারি পাড়ার জন্য, পাশের বাড়ি ওনার কাজিন ছিল একটা। তো কাজিনের বউকে বলতেছে, মানে টাইমটা ছিল দুপুর টাইম, তো বলতেছে যে ভাবি আপনি কি আমার সাথে একটু আসবেন, আমি 3টা গাছের সুপারি পেড়ে নিয়ে আসবো, আপনি জাস্ট ওইটুকু সময় থাকলেই হবে। তো উনি বললো যে দেখো আমার তো এখন দুপুরবেলা কাজ আছে, তোমার ভাই আসবে, তার জন্য খাবার তৈরি করতে হবে। তো রিকোয়েস্ট করার পর উনি না গেলে উনি একা একাই চলে যায় সাহস করে। তো চলে যাওয়ার পরে তার যে ভাবি, মানে তার ভাই আসে, খাওয়া দাওয়া করে। তো তার ভাবি বলতেছে ও এরকম আসছিল, তা আমাকে তো ডেকে গেল, আর তো এখানে আসলো না, আর ওখান থেকে বের হতে হলে তার বাড়ি মানে ক্রস করেই যেতে হবে। তো ওনার ভাই বললো তো তুমি ওর সাথে একটু গেলেই তো পারতা, ওই জায়গায় তো দিনের বেলায় যেতে মানুষের ভয় হয়। তো উনি গেল ওই জায়গাটায় ওনার বউকে নিয়ে, ছেলেকে নিয়ে। তো ওনাকে খুঁজতে খুঁজতে ডাকছে, পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখলো যে বাগানটার ঠিক মধ্যবর্তী একটা জায়গা, যেই জায়গাটার কথা বলছিলাম যে খুবই অন্ধকার, ওইখানে হচ্ছে উনি পড়ে আছে, আর একটা গাছ ভাঙা, সুপারি গাছ। মানে হচ্ছে উনি সুপারি গাছ, মানে সুপারি পাড়ার জন্যই উঠছিলেন, গাছটা ভেঙে পড়ে গেছে। বাট আশ্চর্য বিষয় এটা ছিল যে ওনার সম্পূর্ণ শরীরের মধ্যে কোথাও কোনো দাগ ছিল, মানে কিছুই ছিল না, জাস্ট নাক থেকে আর মুখ থেকে সব ব্লাডিং হয়ে গেছে, রক্ত সব নাক মুখ থেকেই পড়ে গেছে। তো ওনাকে তারপর লোকজন ডেকে হসপিটালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। তো হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো কিছুক্ষণ আগেই মারা গেছে, লেট হয়ে গেছে আনতে। আর সুপারি গাছটা ভাইয়া, যদি একটা গাছ ভেঙে কেউ পড়ে যায়, গাছটার অবশ্যই মাঝখান থেকে গাছটা চেরা থাকবে, কোনো একটা সিমটম পাওয়াই যাবে যেটা ভেঙে গেছে। বাট ওই গাছটার কোনো ওরকম কোনো সিমটম ছিলই না, ওটা মনে হচ্ছিল যেন কেউ ভেঙে দিয়েছে, মাছ দিয়া সমানভাবে ভাঙা ছিল আর কি। তো এই ঘটনাটা ওনার যখন মৃত্যু হয়েছে তখন ওনার আম্মু শেয়ার করে আর কি, ওনার আম্মুর কাছ থেকে শোনা আর কি। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা জানাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, আমি পল ক্যালভিন ডি কোস্টা। আমি আজকে শেয়ার করব আমার অফিসে একটা ঘটনা, যে ঘটনাটা আমার এখনো বর্তমানে কিছু একটা আজ করছে আমার বাসার ঘটনার সাথেই। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে, আমি আমার অফিসে অন্যান্য দিনের মতোই ওই দিন কাজ করছিলাম পিসিতে। তো সেদিন আমি আমার কাজের একটা প্রিন্ট আউট নেওয়ার পর দেখলাম যে প্রিন্ট আউটটা আছে ব্ল্যাঙ্ক। আমার পিসিতে এটা শো করছে যে আমার ডেটাগুলো সবগুলোই শো করছে, প্রথমে প্রিন্ট আউটটা আসছে ব্ল্যাঙ্ক। তো আমি আবার প্রিন্ট আউট পরে তারপর দেখলাম সেম অবস্থা। তো আমি এটা, যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তো আমি ল্যান সেট আপটা একটু চেক করলাম যে নেটওয়ার্কিং এর কোনো প্রবলেম আছে কিনা, অন্যান্য পিসি থেকে সেম প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু কোনো প্রবলেম ছিল না। তখন আমি আমার যে এমডি স্যার, ওনাকে জানালাম ব্যাপারটা। উনি দেখলো ওনার পিসিতে কোনো প্রবলেম হচ্ছে না, ডেটাগুলো দেখা যাচ্ছে। তার একটু পরেই আমার পিসিতে আর কোনো ডেটাগুলো দেখা যাচ্ছে না। তো এরকম শুধু একবার না, প্রায় 4 দিন টানা এরকম হয়েছে আমার সাথে। তো আমার হয়েছে কি, এই কাজগুলো আমার একদিনে 4-5 বার করা লেগেছে। তো এই কাজগুলো আমাকে যখন করা লাগলো, তখন আমি ভাবলাম যে এটা দেখি আসলে কতদিন হয় এরকম, প্রবলেমটা কি আসলে এখানেই নাকি অন্য কিছু। তো এই ব্যাপারটা আমাদের ওই অফিসের এক আঙ্কেল আছে, উনি গার্ড আর কি, মানে মুরব্বি, উনি এই ব্যাপারটা আমি ওনাকে শেয়ার করি, চাকরিতে শেয়ার করি যে আঙ্কেল এরকম তো প্রবলেম অফিসার, স্যার তো এরকম বললো, যে অনেক কথা শোনালো যে এক কাজ যদি 4-5 বার করা লাগে। তো আমি ওনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পর আমার বাসার প্রবলেমটাও শেয়ার করলাম তখনও। তো উনি আমাকে যেটা একটা ইনফরমেশন দিল যে আপনি এই অফিসে যতদিন আছেন হয়তো একটা ঘটনা জানেন না, যে এখানে এই বিল্ডিং এর ছাদে রাত 2টা-3টায় এরকম মধ্যরাতের দিকে একজনকে দেখা যায়
যে কিনা খুবই লম্বা আকৃতি, সাদা কাপড় আলখেল্লার মতো পরা। উনি ছাদের কার নিয়ে এসে ওইদিকে হাঁটাহাঁটি করে, নামাজ পড়ে। তো আমরা ওনারা অনেকেই দেখেছে যে এগুলা হচ্ছে আর কি এখনো স্টিল। তো যারা আবার দেখতে চায় ইন্টেনশনালি, ইচ্ছে করে টার্গেট নিয়ে যায় যে দেখবো আজকে, তারা এটা দেখতে পারে না। এটা হঠাৎ হঠাৎ হয়, ওনাকে দেখা যায়। তো এরকম প্রবলেম শোনার পর আমি বুঝতে পেরেছি যে সামথিং ওয়েন্ট রং। তো আমি এই ব্যাপারটা কনফার্ম হলাম যে ওইটার কারণে হয়তো আমার সাথে এই প্রবলেমগুলো হলো। তো এটা হচ্ছে আমার অফিসের ঘটনা। আর রাসেল ভাই, আমি আমার ওই পুরাতন বাসার একটা ছোট ঘটনা যেটা স্কিপ করে যাওয়া হয়েছিল, সেখান থেকে একটা ঘটনা বলবো, যেটা শেয়ার করে খুবই ইম্পর্টেন্ট। আমরা বিড়াল পালতাম 2টা। তো সেখান থেকে ফিমেল বিড়ালটা যেটা, এটা আমাদের খুবই বিপদের সংকেত দিত সবসময়, যেটা আমরা প্রথমে বুঝতাম না। আর যে মহিলাটার কথা বলা হয়েছিল, যেটা আমার ওয়াইফ বলেছিল যে 4তলা সেই মহিলাটা, এই মহিলাটার ঘটনা একমাত্র ওই বাসায় যত মেয়েরা ছিল, যেমন আমার ওয়াইফ, ওই বাসা 4তলা অন্যান্য ভাড়াটিয়া মেয়েরা এবং আমাদের সেই মেয়ে বিড়ালটা, শুধু অনলি ফিমেল যারা, তারাই বুঝতে পারতো ঘটনা কিছু হচ্ছে আর কি। তো আমরা যখন বাইরে যেতাম, আমরা আমাদের বিড়ালকে খাইয়ে দিয়ে যেতাম। আর ওরা ছিল পার্সিয়ান, দেশি বিড়াল না যে অযথা ডাকাডাকি করবে, তো সবসময় সাইলেন্টই থাকে। তো ফিমেল বিড়ালটা আমাদেরকে সংকেত দিয়েছে, ওকে খাওয়ানোর পরও আমরা বাইরে যাচ্ছিলাম। সেদিন ছিল 16 ডিসেম্বর, লাস্ট ইয়ারের ডিসেম্বর, 16 ডিসেম্বর। তো আমরা 2জন সকালবেলা বের হয়েছি। তো বরাবর সেই বিড়ালটা আর কি সংকেত দিল, ডাকাডাকি করছে। আমরা ইগনোর করে গেলাম, ইগনোর করে আমরা বের হলাম। আমরা রিক্সাতে যাচ্ছিলাম, নামবো সেই মুহূর্তে একটা ট্রাক আর কি আমাদের মুখ বরাবর, মানে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনার আমরা শিকার হই, যেটা খুবই আমরা জীবনে বেঁচে যাই। আসলে ওই দিনই হয়তো আমাদের মৃত্যু ছিল, কিন্তু আমরা মানে বুঝছি যে আসলে এটা একটা কিছু হয়েছিল আমাদের সাথে। ঠিক আছে, জি, ধন্যবাদ আপনাকে। দেখা যাক, প্রথম ইমেল শুরু করছি। আসলে আমার না শুরু করার সময় কেমন যেন লাগে যে আপনাদের পছন্দ হবে কি হবে না, এই টেনশনটা এত বেশি থাকে। যাই হোক, শুরু করছি আপনাদের দোয়ায়। প্রিয় রাসেল ভাই, আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। অনেক দিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনার শুরু অনেকটা নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে শুভে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কি যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর, এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে। শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম 2 ভাই 2 বোন। আমি সবার ছোট এবং আমি জন্মগ্রহণ করি নাই তখনও। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ। যদিও তাকে কামড় দেয়নি, কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপটি চলে যায় এবং আরেকটু হলে সে কয়েকবার
গাছ থেকে পড়ে যায় এরকম একটা অবস্থা, এবং তখন সে বলে যে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয় তখন আমি জন্মগ্রহণ করি, এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমোলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো, এটা আমি উপলব্ধি করতে পারতাম। কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম, এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখনই কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশেই। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটিতে আমি ইউজ টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। সে তখন দেখে যে কে যেন একটা অবয়ব, অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগডালে বসে রয়েছে, এবং তার পা উঁচু, গাছটির মগডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সব কিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গা ঘুরে দেখায়। প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে, যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরও বেড়ে যায়, এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর, কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল, এবং যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা সেখানেই গিয়েছেন। সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন। কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগেই কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। ঠিক তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তা থেকে আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10-এর মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা, সেদিনই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠায়, এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনেরই গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বুও বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় নাটকের সোজা এইখানে ডেকে তদবির দেন। আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে
তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর রহমত তারপর থেকে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখনও বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখন আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাকে আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার সমস্যা আছে এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন এবং সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ঘটনা যিনি পাঠিয়েছেন তার নামটা তিনি হয়তো বলতে চান কি না, তিনি মনে হয় নিষেধ করেননি কোথাও তার নামটা বলতে। আমি হয়তো নামটা বলে দিতে পারি এবং আমি তার নামটা বলছি। তিনি হচ্ছেন GM শাহিন হুসাইন। ওকে, তো এই ছিল ঘটনা। তো আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম সিনথিয়া অ্যানি ডি কস্তা। জি, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি ঢাকা কেরানীগঞ্জ। ওকে, শুনি আপনার ঘটনা। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডও আছেন, রাইট? জি। ওকে, জি, শুনি আপনার ঘটনা। আমি ফার্স্ট আমার নতুন বাসার ঘটনা দিয়ে শুরু করছি। এখানে আর কি আমরা উঠার কয়েকদিন পরেই তো ফার্স্ট দেখতাম যে আমি রান্নার জন্য লবণের ঢাকনাটা আমি ওপেন করে রাখতাম যে আমার জন্য ইজি হয়। তো সেটা আমি প্রায় দেখতাম যে লবণের ঢাকনাটা মানে অফ করা। আমি তখন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি অফ করছো? তো সে বলতো বন্ধ করেছে কিনা। হ্যাঁ, তো সে বলতো যে না, কই, আমি তো এটা ধরেই নাই, আর আমি তো বেশিরভাগ টাইম বাসায় থাকি না, তো এটা আমি কেন ধরতে যাব। তো আমি ভাবতাম আমি হয়তো মনের ভুলে এটা বন্ধ করে রাখছি। তো তারপর দেখা যেত না প্রায় এরকম হচ্ছে। তো আর এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমি রান্না করার টাইমে যখন আমি একা থাকি তখন মনে হয় আমার পিছনে কেউ আছে, এরকম একটা আমার ফিল হয়। আর আমি যখন বাসায় একা থাকি তখনই বেশিরভাগ টাইম এই প্রবলেমগুলো দেখা যায়। যেমন একদিন আমি বাসায় একা ছিলাম, আমার হাজবেন্ড ল্যাপটপটা বন্ধ করে ব্যাগের ভিতর রেখে দেন বাইরে গেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। তো তখন হাজবেন্ড আসছে, তো বাসায় আসার পরে তো ওই দেখে ল্যাপটপটা বিছানোর উপরে। তো আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ল্যাপটপটা বের করছো? তো আমি বললাম কই না তো, আমি তো ল্যাপটপ ধরেই নি, আমি তো ওই রুমে যাই নাই। তো তখন আসলে কাহিনীগুলো অন্যদিকে যাচ্ছে, সেটা বুঝাই যাচ্ছে। তো তারপরে এরপরেই মাঝখানে দেখতাম যে আমি একা থাকলে দেখতাম আমাদের 2টা আলমারি, আলমারির ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতো। সেটা আমি একা থাকার টাইমে, ও থাকলে তখন আর হতো না। তো আর যে ঘরটা হতো সেই ঘরটায় অনেক ছবি লাগানো আছে, এমনকি আমাদের যিশুর ছবিও লাগানো ছিল। তারপরে প্রবলেমগুলো হতো। তো তারপরে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে লাইট অফ করলে আমি দেখতাম যে আমার চারপাশে কতগুলো ছায়া ঘুরতেছে। এরকম বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তারপরে বাসায় ওঠার কিছুদিন পরে দেখতাম কি পুরান বাসার চাবি আমাদের চাবি রিং এর মধ্যে। তো এইটা তো এতদিন দেখি নাই, হুট করে কিভাবে চলে আসলো চাবি রিং এর মাঝখানে। তো আসলে এটাই ছিল আমার সেকেন্ড বাসার ঘটনা। আচ্ছা, আপনার ফার্স্টের ঘটনাটা আমরা শুনবো, সেটা কি হয়েছিল আপনি একটু শুরু থেকে যদি বলতেন আমাদেরকে। জি, আসলে ফার্স্ট যে বাসাটা নেই সেটা কেরানীগঞ্জের একটু আবাসিক এলাকা ওদিকে। তো ওইদিকে ভিতর দিকে একটু বন সাইডে, তো বন, তারপরে ঘাস, এরকম কাশফুল ছিল, বাগান। তো আমরা যে বাসাটা নিই ওটা একদম গলির শেষ মাথায়। তো ওই বাসাটা মোটামুটি সুন্দর, নতুন বাসা উঠছে।
তো নেওয়ার পরে যখন ফার্স্ট দিন উঠলাম, উঠার পরেই আমাদের রুমটা মানে আমরা জিনিসপত্র নেওয়া করছি, তখন রুমের লক ঠিকই ছিল। বাট যখন আমরা উঠতে যাব তখনই দেখলাম যে মানে ভিতর থেকে বন্ধ হয়ে গেছে রুমের দরজা, সেটা ভিতর থেকে বন্ধ। ইভেন ধাক্কা দিলে মনে হচ্ছে কি ভিতরে উপরের যে লকটা থাকে সেটা বন্ধ করা। তো আমরা অনেকেই চেষ্টা করলাম, পারলাম না খুলতে। তারপরে আমার হাজব্যান্ড ট্রাই করলো, দারোয়ান ট্রাই করলো, বাট কেউই খুলতে পারতেছে না। তারপর ওই দিন আমরা ছাদে ঘুমাই। তো তারপর দিন আমরা যখন বাসায় ঢুকার পরে ওই দিন যখন রাতে ঘুমাবো, মানে রাতের বেলা 3 তলায় আমরা থাকতাম, দোতলায়। 3 তলায় কেউ থাকতো না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ ছিল। তো 3 তলায় দেখতাম নানা রকমের আওয়াজ, মানে টেবিল হাসটানো বা খাট টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আলমারি টানছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি, ধূপধাপ শব্দ, এরকম শব্দ হয়ে যায়। তো আমরা রাতে কেউ ঘুমাইতে পারতাম না এরকম শব্দে, মানে রাতের বেলাও মনে হতো কেউ মশলা বাটতেছে এরকম। তো তারপরে পরদিন আমরা দারোয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই 3 তলায় কি কেউ থাকে যারা কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা আছে এটা কিনা, এটা খুঁজে বের করার জন্য। হ্যাঁ। আচ্ছা, 3 তলায় তো সে বললো যে 3 তলায় কেউ থাকে না, 2 থেকে 2.5 মাসের মতো বন্ধ, এখানে তো শব্দ হওয়ার কোনো কথাই আসে না। আচ্ছা। তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করি যে আচ্ছা। তারা আসলে জানে কিনা, তারা শব্দ পায় কিনা। তো আমরা উপরের তলায় গেলাম, 4 তলায়। তো তারা বলল, কই আমরা তো কোনো টেবিল টানি না, এত রাতের বেলা আমরা কেনই বা টেবিল খাট টানতে যাব। তো পরে 4 তলায় আরেক ফ্ল্যাটের মহিলা বলল, সে বলল কি যে তাকে নাকি 6 তলার মহিলা বলছিল যে সেরকম শব্দ শুনতে পায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই সে শুনতে পায়। তো তারপর সে বললো যে আমি তো এগুলো পাত্তা দেই নেই, এখন আপনারা যেহেতু বললেন এখন আমার মনে হচ্ছে আসলে কিছু একটা আছে। তো তারপরে আমরা 6 তলায় যাই ডাইরেক্ট, যে 6 তলায় কিছু হয় কিনা। তো 6 তলার ওই আপু বলতেছে যে আসলে আমি অনেকদিন ধরে, আপনারা ওঠার অনেকদিন আগে থেকে এই শব্দ পাই, যেন কেউ দৌড়াচ্ছে, মশলা বাটতেছে, টেবিল চেয়ার টানতেছে এরকম। তো আমরা বললাম, আচ্ছা আপনি কি কাউকে কিছু বলছেন? তো বললো যে না, আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এর জন্য আমরা কিছু বলি নাই কাউকে। তো তারপরে সে এরকম, আমরা ওই দিন আর কিছু বললাম না, ওই দিন বাসায় চলে গেলাম। তারপর ননস্টপ এরকম আওয়াজ আসতো, আমরা ঘুমাতে পারতাম না। তো মাঝখানে দেখতাম কি যে আমার হাজবেন্ড তো অফিসে থাকতো, মাঝখানে দেখতাম আমার ড্রেসিং টেবিলের যেটা চুম্বকের আয়না সেটা অটোমেটিক্যালি খুলে যেত, মানে খোলা মানে কি একদম ওপেন করা, টোটালি ওপেন। তো তারপরে গেটের লক খুলে যেত, ইভেন চাবি দিয়ে লক করা হলেও সেই লকটা খুলে যেত অটো। আর বেডরুমের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। ইভেন আমাদের পাশের রুম থেকে মনে হতো মানে একটা বয়স্ক লোক, সে তার ওয়াইফকে মারছে, ইভেন মহিলাটা চিল্লায় কান্না করতেছে। তো তারপরে এই জিনিসটা ফার্স্ট শুনে আমার হাজবেন্ড, তারপর আমাকে বলে, আমি কান পাতি, তখন আমিও শুনতে পাই। তো তারপরে ওই রুমে কিছু ছিল না আমাদের, ওই রুমে জাস্ট 2টা আমরা বিড়াল পালতাম, এইটাই। আর হচ্ছে তারপরে দেখলাম কি যে আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের অফিসে যাইতাম, আসলে বাসায় যদি এত কিছু হয় বাসায় থাকতে তো আর মন চাইবে না। তো সন্ধ্যার দিকে আমি বের হতাম, তো দেখতাম কি যে আমি জিনিস এক জায়গায় রাখছি, সেটা অন্য জায়গায়, বাসায় আসার পর দেখতাম সেটা অন্য জায়গায়। যেমন টাওয়াল রাখলাম এক জায়গায় বেডরুমে, আমি বাসায় আসার পর দেখি চেয়ারে বিছানো টাওয়ালটা, মনে হচ্ছে টাওয়ালের উপরে কেউ মানে বসছে আর কি। তো তারপরে আবার দেখতাম যে বেডরুমের দরজা খোলা, ওইটা আমি এমনি ভিড়া যেতাম বাট দরজা খোলা। তো তারপর আমি হাজবেন্ডকে বলতাম যে এরকম এরকম, আমি তো এরকম দরজা লক করে গেছিলাম, এটা তো খোলা। ও আমাকে বলতো যে তুমি কি সত্যি লক করে গেছিলা, বা তুমি মনের ভুলে খোলা রেখে যাও নাই তো? আমি বলতাম না, আমার ঠিক মনে আছে আমি কোনটা কিভাবে রেখে গেছি। তো তারপরে দেখা যেত আমি প্রায় টাইমই তো ওর অফিসে যেতাম, সন্ধ্যার দিকে বের হতাম, সন্ধ্যা 7টা 7:30 এরকম হবে।
তো বাসার গল্লি দিয়ে যখন বের হতাম তখন গল্লিতে 3-4টার মতো ল্যাম্প পোস্ট ছিল। তো ওই ল্যাম্প পোস্টের নিচে যখন যাচ্ছি তো তখন আমি দেখলাম কি আমার পাশে, আমার সামনে আমার ছায়া, আমার পাশে আরেকটা ছায়া, আমার মতো একটা মেয়ের ছায়া। তো আমি ভাবলাম কি এটা কি আসলে আমার পিছনে কেউ আছে বা কেউ কি দাঁড়ায় আছে, তার ছায়া কিনা। তা আমি পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলাম, কোথাও কেউ নাই। তো তারপরে দেখলাম যে আমি নড়লে কি ওটার মুভমেন্ট হয় কিনা আমি একটু দেখার চেষ্টা করলাম। তারপর দেখলাম আমি নড়তেছি বাট সে নড়তেছে না, সে ননস্টপ দাঁড়াই আছে, কিন্তু আমি হাঁটলে সেও আমার সাথে হাঁটতেছে। আচ্ছা, তো তারপরে আমি কোনো রকমে প্রে করতে করতে আমি ওই গলি থেকে বের হই। আর আমার সাথে আমার গলায় ক্রুশ ছিল, যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওই গলি থেকে বের হই। তারপরে বাসায় আসি যখন, তখন আবারও সেই শব্দ, ইভেন দরজার লক খুলে যাওয়া, প্রতিনিয়ত এই প্রবলেমগুলো হতো। এগুলো থেকে আপনারা সমাধান পাননি এখনো? সমাধান আমরা এখনো পাই নাই। ইভেন 3 তলায় আমরা অনেকদিন দারোয়ানকে বলছিলাম যে আপনারা একটু লাইট জ্বালায় রাখবেন, লাইট জ্বালায় রাখলে হয়তো এই সমস্যাগুলো হবে না, কিন্তু সে আসলে এটা করে না। আচ্ছা, এখন সে হয়তো বা কিছু জানে, তাকে যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি কিছু জানেন কিনা, সে আমতা আমতা করে, তখন সে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না। আপনারা কতদিন ছিলেন ওই বাসাটায়? আমরা 1 মাস ছিলাম। 1 মাস পরে আপনারা চলে আসছেন এবং আর ফিরে যাননি সেই না, বাসায়? আসলে সেই বাসার বাড়িওয়ালাও মানে জিনিসটা হাইড করতে চাচ্ছিল, বলতেছিল যে আপনাদের যাদের প্রবলেম তার চলে যাইতে পারেন। ইভেন সে নিজেও মানে এই সাক্ষী, প্রবলেমটা তার মানে হচ্ছে আপনারা ছাড়া আরো অনেকেরই হয়? অনেকের, ইভেন বাড়িওয়ালাও সাক্ষী, তার সামনেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, আপনারা কিছু জানতে পেরেছেন যে ওই বাড়িতে কেন এরকম সমস্যা হয় আশেপাশের মানুষের কাছ থেকে বা কোনোভাবে? না, আসলে ওই আমরা যে গল্লিটা থাকতাম ওই গল্লিটাই সমস্যা ছিল। ইভেন 4 তলা একটা মহিলা ছিল, সে খুবই পর্দাশীল। তো আসলে আমার মনে হয়েছে তার মধ্যে কিছু একটা মানে প্রবলেম ছিল, কজ বাড়িওয়ালা জানতো যে ওই ফ্ল্যাটে একটা পুরুষ মানুষ থাকে, এছাড়া কেউ থাকে না, কিন্তু আমরা দেখতাম একটা মহিলা যাওয়া আসা করে। ইভেন পুরুষটাকে কখনো দেখা যায় না, শুধু হয়তোবা বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার টাইমে পুরুষটা ভাড়া দিত, এছাড়া পুরুষটাকে কখনো কেউ দেখে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনায় চলে যাব, এবং এটা একটা ইমেইল। সেই ইমেইলটা আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। এই ইমেইলটা একটু অদ্ভুত ধরনের এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে ঘটনাগুলো পাই। তো এই ঘটনাটা আমার কাছে এইরকম টাইপের ইমেইল খুব ইন্টারেস্টিং লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি কয়েকদিন আগে একটা সিরিজ দেখছিলাম এবং সেইখানে খুবই অদ্ভুত একটা ব্যাপার, এটা আমি এর আগে মুভিতেও দেখেছি যে এরকম হয়, যে আমি এর আগেও আপনাদের সাথে এটা নিয়ে আলোচনাও করেছি, যে আমার কাছে মনে হয় যে এই যে আমরা যদি বলি যে আমরা হয়তো একটা টাইমের মধ্যে আছি বা একটা আমাদের একটা ইউনিভার্স, আমরা হয়তো কোনোভাবে কখনো কখনো হয়তো চাইলে বা কখনো কখনো হয়তো অন্য ইউনিভার্সের কারোর সাথে, অনেক সময় আমরা বলেছি যে অনেকে এরকম বলেন, দেখা হয়ে যেতে পারে। সেখানে হয়তো আপনি অন্য কোনো কিছু কাজ করছেন, সেখানে হয়তো আপনি অন্য কিছু করেন, আপনার অন্য কোনো পেশা, আপনার অন্য কোনোভাবে আপনি জীবনযাপন করেন, এবং থাকে না যে অনেকে নিজেকেই দেখে, অনেকে অন্য একটা মানুষকে দেখে যে মানুষটি অন্য রকমের, মানে সেটা হয়তো একটা অন্য পৃথিবী, যে পৃথিবীর সবাইকে আমাদের কাছে অস্বাভাবিক লাগে, হয়তো ওদেরও আমাদেরকে অস্বাভাবিক লাগে। তো এরকম থাকে না যে একটা জায়গা থেকে একটা জায়গায় হয়তো কখনো কখনো আমরা পৌঁছে যাই আমরা নিজের মনের অজান্তে, হতে পারে কিন্তু, এবং এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর সিরিজ হচ্ছে। এখন হয়তো মানুষজন, আমরা যখন বলতাম তখন ভাববে যে পাগলের প্রলাপ, বাট এখন যখন সিরিজগুলো দেখবেন এবং আপনি যদি একটু পড়াশোনা মানে যদি বইপত্র খুঁজে দেখেন, এই বইপত্রেও এগুলো নিয়ে প্রচুর লেখালেখি আছে, কিন্তু এটা অনেক আগে থেকে আছে। আমরা যখন বলি তার আগে থেকে, তারও বহু আগে থেকে আছে। এই ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল, বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি, সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল, তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল, তা এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো যে এটা কখনো ভেঙো না, বা এটা এখানেই থাকুক সবসময়।
তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে। তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো আচ্ছা। অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। হুম। তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। হুম। তো বাসায় বলি, বাসায় বলার পরে যে আব্বুরা বলেছে না এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং ভুল হতে পারে মনের। হ্যাঁ। হুম। তো এই রোজার সময় হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়। তো হুজুরকে বলি আমি যে আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বললো যে হুজুর এই জিনিসটা তো খুব ওরা ভয় পায়, এটা কি করা যায়? হুম। তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে। রাইট। তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা, মানে আপনার ওই যে বেঁধে দেওয়া সেটাই, যে এরকম কোনো বিল্ডিং কিছু করার নেই। বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো উনি বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না। আচ্ছা, ওকে। তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন? মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু ঘটছে, এটা কিভাবে টের পেয়েছিলেন? এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পরপর। হুম। একদিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠিস 12:30-1টার দিকে। উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার সাথের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় এরকম, ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে। আচ্ছা। তো হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে কেউ আমাদের সাইজের। তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই বয়সের কেউ নেই। আচ্ছা। তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। তো একটু ভয় লাগে তখন দেখি যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি, তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওই ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আরেকটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল, তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো, তো একজন আমার দিকে তাকালো। আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি, একটা সাগর। মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন সামনের ছাদটায়? হ্যাঁ। আর এট দ্যাট টাইম আমি পুরো ঘামে গেছিলাম, ভিজে গেছি ঘামে। আর মাইন্ডটা আপনার সোয়েটিং হচ্ছে? এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা 1 মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না। আচ্ছা। জাস্ট 2 বা 3 সেকেন্ডের মতো ঘটনাটা হবে। তো আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম 2-3 সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। তো উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনের হয়তো বা কোনো কিছু ভুল। বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে একদিন, ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে দুটো বড় বড় গাছ আছে টবে। তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে। মানে একদম উনি আবার ওনাকে দেখছেন? হুবহু আপুকে দেখে হাসতেছে। তা আপু তখন অজ্ঞান হয়ে গেছিল। তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, কোনো স্মেল বা এরকম কোনো কিছু? আরেকটা যেটা হয় আমি আপনাকে বললাম ভাইয়া, যে মাঝে মধ্যে আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন লাইট কোনো। তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাতের বেলা হঠাৎ আমার রুমটা স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে, ফিল করতে পারবো এক্স্যাক্টলি। তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই, কেউ নেই একদম। ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। তারপরে
মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল। আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল, এরকম আস্তে আস্তে হিল ছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা, তো ওর উপরে একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না, আমার খাটটাই হিলতেছে। ওকে, এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়। আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি, আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন? না, কেউ দেখে নাই, বাট এরকম ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, টাপাস করে পরে আবার উঠায়, আবার পরে, এরকম হয়। এরকম মাঝে 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 মধ্যে মানে স্মেলে ভরে যায় ঘর। এই স্মেলটা এটা সবসময় হয়। এটাকে আপনি ছাড়া অন্য কেউ পায়? হ্যাঁ, আমার আম্মুও পাইছে। আপনার আম্মুও পেয়েছেন? সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন তখন হুজুর বলেন যে হুজুরের যে কথাটা, সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই। কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন, স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটাতে মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই, তো মানে তারাই আসলে এই যে অনেকেই এক্সপেরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে, তাই না? সবসময় এটা এই জিনিসটা কিন্তু মানে একদম সবকিছু অন্যরকম হয়ে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের গতদিনও তিনি ছিলেন এবং কিছু ঘটনা তিনি মিস করেছিলেন, যে ঘটনাগুলো তিনি আজকে বলতে চান। এবং তিনি, আমি সম্প্রতি শুনলাম যে তিনি রিসেন্টলি যেটা হয়েছে তার সাথে, সেটা হচ্ছে যে একটা, মানে আপনারা জানি না যে কখনো কোনো মৃত মানুষ দেখেছেন কিনা, বাট তার লাইফে এরকম ঘটনা অহরহই ঘটছে। সো তিনি আছেন আমাদের সাথে। আপনার নামটা আরেকবার বলুন সবাইকে। হাই, আমি শাহরিয়ার। ওকে শাহরিয়ার, আপনার যে ঘটনাটা সেটা কতদিন শেয়ার করতে পারেননি আপনি সময়ের অভাবে, তো আজকে সেই ঘটনাটা আমাদের সাথে একটু বলেন, একদম শুরু থেকেই বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো এবং কিভাবে কি হয়েছিল, যাদেরকে দেখেন তারা কারা। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার ঘটনাটা স্টার্ট হয় আপনার কোরবানিদের পরের দিন থেকে। আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমি আরো একসাথে নার্সারি থেকে পড়তাম। তো ও কোরবানিদের পরের দিন ঢাকা বগুড়া মহাসড়কে অ্যাক্সিডেন্টে মারা যায়। একসাথে ওরা 5 জন মারা যায়। ওকে। তো প্রথমে খবর আসে আমার কাছে, ওর বাসায় খবরটি যায়নি। ওখানে আরো যারা ফ্রেন্ড ছিল তারা খবর দেয় আমাকে, কাজ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওকে। তো আমি জানালাম ওর বাসায় যে হ্যাঁ আন্টি এই ব্যাপার। তো নর্মালি গেল, যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, খুব কষ্ট পেয়েছিলাম এবং মারা গেছে। তো প্রথম 2 দিন জাস্ট নর্মালি কিছু হয়নি, ঠিক আছে। তো থার্ড ডেতে, কোরবানিদের 4 দিন পর, আমি সাডেনলি, আমি তখন বেডে ছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম, গত এপিসোডে বলেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো বেডে ছিলাম, তো হঠাৎ করে আমার বারান্দার যে গেটটা আছে আমার রুমে, সাডেনলি জার্ক করছে কেউ। আচ্ছা। মনে হচ্ছে যে অনেক জোরে বাতাস এসে কাঁপছে গেটটা। আচ্ছা। তো আমি ফার্স্টে মনে করলাম যে হয়তো বিড়াল টিলাল কিছু হবে বা সামথিং, সেগুলোর জন্য শব্দটা আসে। হ্যাঁ, এরকম কিছু। তো আমি লাইট জ্বালালাম দেখার জন্য যে কি আছে ওখানে। তো যখন আমি লাইটটা জ্বালালাম, এটা যদি আলো আধারের খেলা হতো তাহলে একটা কথা ছিল যে আমি ভুল দেখেছি, কিংবা আমি ঘুমেছিলাম, উঠেছি না, আমি শুয়েছিলাম তখন, যে এটা ভুল হওয়ার কোনো কথা না। আচ্ছা। তো আমার লাইট যখন জ্বালালাম, ঠিক আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার ফ্রেন্ড ও নাফিস, প্লিজ ওর জন্য সবাই দোয়া করবেন। ও আমার বারান্দা গেটের সামনে দাঁড়ানো, ঠিক যেখানে আমার গেটটা, এবং গেটের সামহাও গেটটা খুলে গেছে। আচ্ছা। ও ওখানে দাঁড়ানো, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরা, একটা ব্লু জিন্স। ও অলওয়েজ এই টাইপের ড্রেস পরে থাকতো না। আচ্ছা, মানে যখন বেঁচে ছিলেন তখন। ওকে। তো ওরকম একটা ড্রেস পরা আমার দিকে তাকিয়ে আছে, এবং সেটা আমি স্পষ্ট লাইট জ্বালানোর পর দেখেছি, এটা অন্ধকারের মধ্যে না। আচ্ছা, এটা কি শুধুমাত্র আপনি নিজেই দেখেছেন নাকি? না না না, এটা আমার ওর ফ্রেন্ড দেখেছে। ইভেন আমি এরকম একটা বলছি আমি একটা ঘটনা, তো আমি
মাকে ডাকলাম যে আম্মু আমি নাফিসকে দেখছি। তো মম বলতেছে যে নাইস, এটা কিছু না, তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, তো হয়তো তোমার কষ্ট লাগছে এই জন্য তুমি দেখছো কিংবা সামথিং। তো আমি মামকে বললাম যে আমার ভয় লাগছে, তুমি আমার সাথে শো। ওকে, তো ঠিক আছে, আম্মু শুলো, নর্মালি চলে গেল, আমি সুস্থ হলাম। তো সাডেনলি আমি ওয়াহিদের ওখানে যাচ্ছিলাম, ওয়াহিদের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল রকি। তো মগবাজার মোড়ে হঠাৎ করে সিগন্যালে বসে থেমেছে রিক্সা। তো হঠাৎ করে দেখি যে আমার চোখ হঠাৎ করে দিয়ে গেছে। আচ্ছা, তো দেখি যে নাফিস ওখানে দাঁড়ানো। ফ্রেন্ডটি আপনার মারা গিয়ে? হ্যাঁ, এগেইন। ওকে, এটা দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলা। অলরাইট, দুটো, একটা ঘটনা হচ্ছে আলোর মধ্যে, একটা দিনের বেলা। তো আমি তাকিয়ে আছি, তো আমার পাশেই ফ্রেন্ডটা ছিল। আমি বললাম যে রকি তুই দেখতেছিস ওখানে যে দাঁড়ানো আছে? বলে হ্যাঁ, পাঞ্জাবি পরার ছেলেটা। আরে তো নাফিস, ওখানে দাঁড়াইছে কেন? ওকে, তো আপনার সেই ফ্রেন্ডটাও যে সঙ্গে আছে সেও ঠিক একইভাবে আপনার ওই ফ্রেন্ডটিকে? হ্যাঁ। ওকে, তো আমি আবার আমার সাথে যে রিক্সাওয়ালা ছিল, আমি বললাম যে আচ্ছা মামা, তুমি ওখানে একটা লোক দাঁড়ায় আছে, তুমি দেখতেছো? বলে যে মামা অনেকগুলো, তো কেউ যে পাঞ্জাবি পরা লোকটা আমাদেরকে তাকায় তাকায় হাসতেছে। তো আমি বললাম যে হ্যাঁ, তুমি দেখতেছো? তো ও বললো যে হ্যাঁ দেখছি। ওকে, তো আমি হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি শিওর, তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? তখন আমার ফ্রেন্ড শকড, বলে যে আচ্ছা এটা কিভাবে পসিবল? সেটাই, মানে এবার ভুলটা যদি হয়েও থাকে তাহলে আপনারা মানে দুজনই 3 জন দেখেছি, না 3 জন দেখেছেন, মানে রিক্সাওয়ালা সহ 3 জন দেখেছেন। আচ্ছা, এছাড়া আর কেউ দেখেছে আপনার ফ্রেন্ডকে? ফ্রেন্ডকে এছাড়া আমাদের যেটা হচ্ছে নাম মোহাম্মদ আরিফুল হক শাওন, আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছি। আমি আমার বাসা হচ্ছে ঢাকার মাদার টেকে আর কি। ওকে, সো আপনার সাথে কোন ধরনের ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি মানে আমার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার মানে ফার্স্টে একটা কথা বলে নেই যে মানে আমি যেটা বিলিভ করি যে ভূত বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই। এবং আমি যেগুলো দেখছি এগুলো আমার মনে হয় যে হ্যাঁ ইটস মানে এটা হতে পারে আর কি। ঠিক আছে, এইভাবেই ভাবা উচিত। হ্যাঁ, মানে যা দেখেছি অ্যাকচুয়ালি সাকিব ভাই, যে মানে মানে মনে হয়েছে যে না এটা পসিবল, এটা ইম্পসিবল কিছু না আর কি। তো আমার সাথে মানে অনেকগুলা ঘটনা ঘটেছে, তার ভিতর যেটা পসিবলটা কেন বলছেন, যে পসিবলটা কি কারণে? মানে পসিবলটা এই কারণে যে এই সেম প্লেসে নট অনলি আমি, আমার ফ্যামিলির আরো 2 জন মেম্বার দেখেছে, এবং আমার সাথে যে আমার ওয়াইফ আছে, আপনি তার কাছে শুনলেন যে ওর কাজিন একটা ওখানে উইদাউট এনি রিজন আর কি, মানে মানে খুব নর্মাল একটা কেসে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কি ওখানে আর কি। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে এটা পসিবল এখানে। আর মোটামুটি যে কয়েকটা মানে ঘটনা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে না এটা এই কারণে পসিবল আর কি। আচ্ছা, কি ধরনের ঘটনা একটু আমাদের বলেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 2008-এর ঘটনা আর কি। 2008 সালে আমার তখন নতুন আর কি বিয়ে হয়েছে ওর সাথে। তখন আমাদের একটা দাওয়াত ছিল হচ্ছে ওই কুমিল্লা থেকে চিটাগাং যেতে, যে একটা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট পরে হচ্ছে যে হোটেল নূরজাহান, ওখানে আমাদের দাওয়াত ছিল। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কুমিল্লাতে আর কি। আচ্ছা, তো ওখান থেকে আমরা আর কি রাত 9টার সময় রওনা দিয়ে গিয়েছি নূরজাহান হোটেলে। ওখানে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এটা নিয়ার অ্যাবাউট 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে আর কি। তো 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে। একটা গাড়ি আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, আর একটাতে ড্রাইভার ছিল প্লাস আদার্স অন্য সবাই ছিল। আর আমার গাড়িতে আমার সাথে ও ছিল, আমার ছোট ছোট ভাই বোনরা ছিল আর কি। তো এটা হচ্ছে যে মানে পদুয়ার বাজার নামে একটা জায়গা আছে আর কি। তো ওই পদুয়ার বাজার, ওই জায়গা থেকে হাতের ডান দিকে টার্ন করে যে মানে কুমিল্লা শহরে ঢুকতে আর কি, ওই জায়গায় মানে কিছু দূর আসার পর শাকতলা নামে একটা জায়গা আছে আর কি। আচ্ছা, তো ওই শাকতলার ওই প্লেসটাতে মানে কিছু দূর আসার পরে আমার মানে হঠাৎ মনে হলো যে একটা স্মোকি একটা মানে মানে কিছু একটা আছে আর কি সামনে। আচ্ছা, তো মানে আমি দেখতে পাচ্ছি না এরকম, কিংবা হেডার ডিপার্টমেন্টে আর কি আমাকে আগাতে হচ্ছে আর কি। তো আমি গাড়িটা হালকা একটু স্লো করছি। হালকা স্লো করার পরে যাচ্ছে আর কি। তখন মনে করেন যে গাড়ি আবার 60 to 70 যাচ্ছে আর কি। তো তখন আর কি হঠাৎ দেখি যে আমার রাস্তার ডান সাইড থেকে বাম সাইডে আর কি, মানে যখন আমি গাড়িটা ড্রাইভ করতেছি তখন তো আমার বনেট বরাবর নজর আর কি। মানে ফার্স্টে নিচ থেকে আমি দেখছি যে একটা লুঙ্গি পরা, আমার এটা মনে আছে যে লুঙ্গি পরে। তারপর আমি উপরে তাকায় দেখি যে 2 হাত উপরে তুলে মাথাটা হচ্ছে একটা ছাগলের আর কি।
সে রোডটা ক্রস করবে এবং সে আমাকে মানে একটু পাজল করার চেষ্টা করতেছে। আচ্ছা এই মানে আমি ব্রেক করতে করতে সে যেহেতু এদিকে আসতেছে, আমি ডান সাইডে সরে মানে কিছু দূর গাড়িটা টান দিয়ে মানে বাম সাইডে লুকিং গ্লাস, রিভার্স গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম যে কিছু নাই। ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও পুরোপুরি নর্মাল আছে আর কি। আচ্ছা, তো তারপরে ড্রাইভ করছিলেন আপনি? ড্রাইভ আমি করছিলাম। তো যদি আপনার সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে। হ্যাঁ, ওকে। তো আমি ওই মুহূর্তে আর কিছু বললাম না আর কি। ওই মুহূর্তে কিছু বললাম না, আমি চুপচাপ ওইভাবে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর যখন আমি ড্রেস চেঞ্জ করতে যাব তখন আমাকে বলতেছে যে তুমি এত ঘামতিছো কেন? তা বললাম তুমি কি কিছু দেখো নাই? বললো যে না, কি? তো আমি আর কিছু তাকে বলি নাই, ওই অবস্থাতে বলি নাই। পরে আমি ঢাকাতে ব্যাক করে আমার ফাদারকে বলতেছি যে বাবা এরকম শাকতলা দিয়ে আসার সময় রাত্রিবেলা আমি এরকম একটা ঘটনা দেখেছি আর কি, মানে আমার সামনে এরকম একটা পড়ে গেছে বাবা, এটা তো আমি কোনোভাবে নিজেকে বুঝাতে পারতেছি না যে এটা আমার চোখের ভুল কিংবা অন্য কিছু। তখন সে বলতেছে যে তুমি এটা দেখছো, ওইখানে কিন্তু একটা গরুস্থান আছে আর কি। এবং সে বললো যে এটা তোমার শ্বশুরের সাথেও আমি 2001-2 দিকে আর কি, বললো যে ওইখানেও আমরা সেম ভাবে দেখেছিলাম। তবে আমার ফাদার মানে যেটা বলছে যে ওনার আর কি ফেসটা খেয়াল নাই আর কি। তো উনি বললো যে আমার খালি এতটুকু মনে আছে যে লম্বা কানওয়ালা কেউ একজন আমি দেখে সে রোডটা ক্রস করবে, আমি এই বলে ড্রাইভারকে সাবধান করতে করতেই তোমার মানে আমার ফাদার ইন ল তখন হাত দিয়ে আমার ফাদারকে না করছে আর কি। আচ্ছা, যে কিছু বলেন না, কারণ সাথে আমার ছোট শালা ছিল আর কি, রাশেদ। তো তারপরে আর কি বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর বলছিল যে মানে শ্বশুর তো মানে উনি ওখানকার বিজনেসম্যান আর কি, তো ওনার সাইডে বিভিন্ন রকম কাজ টাজ চলে। উনি বহু আগে নাকি এখানে দেখছিলেন যে আর কি রাস্তার উপরে একদিন রাত্রেবেলা মানে এই ড্রাইভার মানে আমার শ্বশুরের যে ড্রাইভার সেলিম আঙ্কেল সে বেশ কয়েকবার দেখছে আর কি। তো বললো যে ওখানে রাস্তার মাঝখানে নাকি একবার সে দেখছিল যে একটা খাটিয়া রাখা আছে। পরে সে রাস্তার পাশে যে আর কি যে মাটির যে রাস্তাটুকু থাকে ওই দিক দিয়ে সাইড কেটে আর কি গেছে আর কি। আচ্ছা, মানে একদম রাস্তার মাঝামাঝি একটা খাটিয়ে রাখা? হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে বরাবর রাখা। তখন আর কি তোমার ওখানে যে যাওয়ার তার তো কোনো ওয়ে নাই, তখন আর কি রাস্তার পাশে কাঁচা রাস্তা দিয়ে আর কি গাড়ি নিয়ে চলে গেছে, মানে দাঁড়ায় নাই কিন্তু আর কি। তার মানে এই রাস্তাতে এরকম ধরনের ঘটনা এর আগে? হ্যাঁ, এর আগেও হয়েছে। আমি রাস্তাল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.কমে আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে, তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের ওপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। যারা এতক্ষণ ধরে ভূত এফএমের সঙ্গে আছেন তাদেরকে আমি বলবো যে এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে, কেননা এই ঘটনাটি একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ঘটনা। শুধু তাই না, এই ঘটনাটি বহু বছর আগের। শীতলপুর গ্রামটি ছিল সবুজ এবং ধান খেতে আর পুকুরে ঘেরা একটি শান্ত জনপদ। কিন্তু গ্রামের ঠিক প্রবেশ পথেই দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড শতবর্ষী বট গাছ, যাকে গ্রামের মানুষ বুড়ো ঠাকুর বলে আখ্যায়িত করত। কিন্তু সম্মানের চেয়ে বেশি ছিল অন্ধ ভয়। ভয়াল সেই গাছটি বট গাছের নাম ছিল একটা, যে বট গাছের নামই দিয়েছিল যে অন্ধকার বট গাছ। গ্রামের এক জিনিস জানিয়ে সবার মনে নানা কথা চলত। গাছের ঝুড়িগুলো এত নিচে নেমে গিয়েছে যে মনে হতো যেন অসংখ্য সাপ মাটির দিকে নেমে আসছে। গাছের ডালপালা এত ঘন ছিল যে দিনের আলো সেখানে প্রবেশ করতে পারত না। রাতের বেলা, বিশেষ করে অমাবস্যার রাতে, সেদিক দিয়ে যাওয়ার সাহসও কারো হতো না। গ্রামের প্রবীণরা বলতো ওই গাছে বিশাল আকারে একটা জিন ঘাটি গেড়েছে। কেউ বলতো গভীর রাতে নাকি গাছের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসে। আবার কেউ বলতো যারা ভুল করে ওই গাছের ছায়ায়
রাতে ঘুমিয়ে পড়ে তাদের শরীর নাকি রক্তে জমাট বাঁধার একটা দাগ দেখা যেত। তারপর ওই গ্রামের যে প্রধান ফসল কাটার উৎসবের ঠিক আগে ঠিক এক ভয়াবহ ঘটনা ঘটল সেই গ্রামে। গ্রামের সবচেয়ে পরিশ্রমী যুবক ছিল মুন্টু মিয়া। তার নাম বা তার সাইকেল নিয়ে সে পাশের গ্রামে যাচ্ছিল। রাত তখন 2টা বাজে। মুন্টু বট গাছের কাছে পৌঁছানো মাত্রই তার সাইকেলের চাকা জাদুকরীভাবে অটোমেটিক্যালি থেমে গেল। মুন্টু দেখল গাছের কাণ্ডের পাশে আলোর মতো কিছু একটা দুলছে, যা মানুষের আকৃতি বিশিষ্ট নয়, বরং বিশাল একটা কালো কিছু। পরক্ষণে মুন্টু অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে তাকে গ্রামের লোকেরা বট গাছের নিচে অচেতন অবস্থায় খুঁজে পায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এটা খুবই আজীব একটা বিষয়। কিন্তু সে কিছুতেই কথা বলতে পারছিল না। সে শুধু তার আঙ্গুল দিয়ে সেই বটগাছকেই ইঙ্গিত করছিল। শহরের ছেলের আগমন ঘটল এই গ্রামে, এবং এই শহর থেকে যে ছেলে আসছে গ্রামে, সে ছিল স্কুল শিক্ষকের ছেলে অমিত। ছুটিতে সে গ্রামে আসার পরে অমিত শহরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত, এবং সে ছিল প্রচণ্ড কৌতূহলী। সে মন্টুর ঘটনা শুনল এবং গ্রামের মানুষের এই অলৌকিক বিশ্বাসে সে হাসল। এসব মনের ভুল আর কুসংস্কার। অমিত দৃঢ় কণ্ঠে এইভাবে বলল, আমি এই বটগাছের রহস্য অবশ্যই ভেদ করব। গ্রামের লোকজন তাকে অনেকবার বারণ করলো, বাবা, এ তো শহরের বিজ্ঞান নয়, এ হলো জিন ভূতের কারবার, তুই বিপদ ডেকে আনিস না বাবা। তার বাবার কথাও শুনছিল না সে, কিন্তু অমিত তার বাবার কথার বিরুদ্ধে গিয়ে সে এই ঠিক করলো যে সে অমাবস্যার রাতেই সে বটগাছের কাছে যাবে। সেই অমাবস্যার রাতের অভিযান শুরু হলো। সেই রাতে আকাশ ছিল একদম কুচকুচে কালো। অমিত তার সাথে নিল একটি উন্নত মানের নাইট ভিশন ক্যামেরা, এবং সেটি সাউন্ড রেকর্ডও হয়। নিঃশব্দে সে বটগাছের দিকে এগিয়ে গেল। একাই সে গিয়েছিল, কারণ সে তো ভয় পায় না। যখন সে বটগাছের কাছাকাছি পৌঁছালো, সে দেখল গাছটির গাঢ় নীরবতা সত্যি অন্যরকম। হঠাৎ সাউন্ড রেকর্ডে একটি অদ্ভুত ঘর শব্দ ধরা পড়েছিল। তারপরে গাছের ঠিক মাঝামাঝি একটি অংশ, সেই অংশ থেকে নীলচে সবুজ আলো ঝলসে উঠল। অমিত ভয় না পেয়ে ক্যামেরা হাতে গাছের চারপাশে ঘুরতে শুরু করলো। সে দেখল গাছের কাণ্ডের একটি বিশাল ফাটল থেকে একটা শব্দ আসছে। কি আশ্চর্য বিষয়! তার নাইট ভিশন ক্যামেরার মাধ্যমেও সে দেখতে পেল এটা। ফাটলের ভিতরে রয়েছে বিরাট আকারে এক বন্য বিড়াল। সম্ভবত এটা মেসো বিড়াল বা বন বিড়াল। এই বন বিড়ালটি মাঝে মাঝে এমন একটি আওয়াজ করত। এরপর সে আলোর উৎস খুঁজল। আলোটা গাছের গোড়ার কাছে বেশি উজ্জ্বল ছিল। খুব কাছে গিয়ে অমিত দেখল সেখানে রয়েছে এক ধরনের জৈব রাসায়নিক, যা মাটির নিচে থাকা মৃত কাঠ পচে যাওয়ার ফলে তৈরি হয়। রাতের অন্ধকারে এটি ফসফরাসের মতো দ্যুতি ছড়াচ্ছিল। এই আলোটি মুন্টু রাতে দেখছিল, আর তার মনের ভয়ই সেটা, তার মনের ভয়টাই এটা যে জিনের আকৃতি